লিগ্যাল যে পার্সপেক্টিভ সেই জায়গাটায় আমরা এখনো আমাদের বড় জায়গায় আমরা নিতে পারি না। আর এশিয়ার মধ্যে অন্যতম আমাদের সামনে নতুন করে একটি রাষ্ট্র আবির্ভূত হয়েছে আফগানিস্তান, যেটা ইমারত বলা হয়ে থাকে। সেখানেও আমাদের সামনে একটা এক্সাম্পল আছে তারা কিভাবে করবে, তারা শুরু করেছে। আমাদের অনেক বিজ্ঞ আলেমজনও সেখানে গিয়েছিলেন, মামুনুল হক কয়েকদিন আগে সেখানে গিয়েছিলেন, তারা এক্সপিরিয়েন্স অর্জন করছেন। এর আগে যখন ইরান যুদ্ধ হয়েছিল সেখানে হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি ওনারাও গিয়েছিলেন, সেখানেও ছিল যে সোশ্যাল ইসলামিজম সে ধারণা নিয়ে ওনারা ওইখানেও কিছু আলোচনা বিভিন্ন বক্তব্য রেখেছিলেন। আর মডার্ন যেটা সেখানে তাকি উসমানীও কাজ করেছিলেন, আল্লামা মওদুদী কাজ করেছিলেন, আবার এই আপনার আরাবিয়ান কান্ট্রিগুলোতে সেখানে হাসানুল বান্না অনেকে কাজ করেছিলেন, আবার এই মালয় যে আমাদের পেনিনসুলা ছিল ওইগুলোতে অনেকে কাজ করেছেন। কিন্তু বাংলাদেশে এখনো আমরা ইসলাম শুধু দল হয়, ব্যানার হয়, কিন্তু আমাদের প্রাত্যহিক জীবন থেকে আমাদের আসলে এখানে যে কৃষ্টি কালচার আছে সবকিছুর সাথে ইসলামকে কিভাবে অ্যাড্রেস করা, এটাকে ডিল করা, এটা এখনো পর্যন্ত আমরা কেউ সমাধানে আসতে পারি নাই, এবং এটা নিয়ে আমরা কোনো সমাধান করতে পারিনি। বরঞ্চ আলেমদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দল ব্যবহারের ক্ষেত্রে, যেমন শাপলাতে যে আলেমদেরকে ডাকা হয়েছিল, পঙ্গপালের ন্যায় পুরো বাংলাদেশ থেকে আলেমরা এসেছিল, কিন্তু ওই রাতের যে কাহিনীটা হয়েছিল এখানে কোনো ওনাদের সেফটি নিশ্চিত করা হয়নি। তো অনেকে বলা হয়ে থাকে এটা একটা বৃহৎ ষড়যন্ত্রের অংশ ছিল, আলেমদেরকে একটা হত্যাযজ্ঞের মধ্যে এনে ফেলানো হয়েছিল। কারা এই ঘটনা ঘটিয়েছে এটা হয়তো ইতিহাসের বিচার বিশ্লেষণ করলে আরো বের হবে, কিন্তু মাঝখানে যে ক্ষতিটা হলো সেটা কিন্তু আলেমদের হয়ে গেল। এবং সেখানে যে নিরাপত্তা বেষ্টনী, স্টেডিয়ামের ওই পাশ থেকে শুরু করে সব জায়গাতে অনেকগুলা যে গোয়েন্দা রিপোর্ট থেকে শুরু করে যে সিকিউরিটির অনেক অভাব ছিল। এবং যখন যেই মিছিলগুলো পথে আসছিল বিভিন্ন স্লোগানে, সেই মিছিলগুলা পরবর্তীতে রাতে যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা কিভাবে উইথড্র করলেন, তারা কোথায় কথা বললেন, তো ওই সময় আমার একটা এক্সপিরিয়েন্স আছে। ওই সময় আমি জেলে ছিলাম, কাশিমপুর জেলে। তো তখন বাবুনগরী সাহেবকে জেলে নেওয়া হয়েছিল, তা আমি হসপিটালে ছিলাম। হসপিটালে বাবুনগরী সাহেবকে ওনার পায়ের মধ্যে প্রচন্ড আঘাত পেয়েছিল। তখন ওনার সাথে আমি দীর্ঘ সময়কালীন পুরো হসপিটাল জুড়ে ওনার সাথে ওই আলোচনাগুলো করার সুযোগ হয়েছিল। এবং ওনার কিছু আক্ষেপের জায়গা ছিল যে ওইখানেও অনেকে বিট্রাই করেছিল, আলেমদের মধ্যে কিছু দ্বৈত মতবাদ সৃষ্টি হয়েছিল। ফলত ওইখানে ভবিষ্যতে এই জায়গা থেকে যারা একটা ধর্মকে ব্যবহার করে ধর্মীয় যে অনুভূতি সেটাকে সত্যিকার অর্থে জায়গায় না গিয়ে যখন এটাকে রাজনৈতিক বা ভিন্ন খাতে ব্যবহার করা হয় তখন এটা বড় ধরনের এটা ড্যামেজ কিন্তু সবাইকে দিতে হয়। তো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন, যেহেতু তারা খালেস নিয়তেই এই প্রোগ্রামগুলোতে এসেছিল। অনেকেই গবেষণা করেছেন কিভাবে মডার্ন স্টেটগুলোতে কাজ করা যায়। সেই জায়গাতে বাংলাদেশের পার্সপেক্টিভে চরমনাই হুজুররা একভাবে কাজ করতেছেন, মুজাহিদ কমিটি একভাবে কাজ করতেছে, জামায়াত ইসলাম একভাবে কাজ করতেছে, খেলাফত মজলিস একভাবে কাজ করতেছে, জমিয়ত উলামা ইসলাম একভাবে কাজ করছে। এক একজনের মানহাজ মাকসাদ তরিকা এক একভাবে ছিল। তাবলিগের ভাইরা একভাবে কাজ করতেছে, কিন্তু সামগ্রিকভাবে সবার একটি লক্ষ্য, আমরা একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করব। আর এই মানুষগুলো আমরা উপকার করব, ধর্মীয় বিধান পালনের মধ্য দিয়ে একটি শান্তি শৃঙ্খলা রাখবো, যে শৃঙ্খলার মধ্য দিয়ে মানুষ দুনিয়া এবং আখিরাতে মুক্তি পাবে। সেই জায়গাতেই সবার কাজ। কিন্তু রাজনৈতিক অঙ্গনে আমাদের যে এই মডার্ন যে কনস্টিটিউশনটা আছে, সেই কনস্টিটিউশনের সার্বভৌম যে পিপলের জায়গাটা দেওয়া হয়েছে, পিপলস উইল, যে আমরা একটা সমাজে দলিল তৈরি করব বা একটা খেলার নিয়ম তৈরি করব, যে দলিলের মধ্য দিয়ে সবাই সমাজে পরিচালিত হবে। এবং এই দলিলের পরে 18 কোটি মানুষ তো আর রিপ্রেজেন্টেশন করতে পারবে না। আমরা একটা গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে গেলাম। এটা নিয়ে অনেক আলোচনা আছে, গণতন্ত্র কি হালাল নাকি হারাম। অনেকে আগে বিভিন্ন ডিসকোর্স দিয়েছিল, আমি ওইটার দিকে যাব না। কিন্তু যে বর্তমান পরিস্থিতিতে আছি সেই জায়গাতে যদি কারো নামাজের জরুরত থাকে আপনারা নামাজ পড়ে আসতে পারেন। তো দালিলিক জায়গা থেকে আমরা রিপ্রেজেন্টেশন তৈরি করে, যে রিপ্রেজেন্টেশনের যে প্রসেসটা আসলো সেটাতে আমাদের একটা পার্লামেন্ট আছে। এই পার্লামেন্টে 300 জন গডফাদারকে আমরা তৈরি করলাম বিভিন্ন অঞ্চলে, যে তারা পার্লামেন্টে যাবে, গিয়ে এলাকার যত মানুষের ব্যবসা বাণিজ্য গ্যার দখল সবকিছু করবে, এবং এলাকায় কোথায় কোথায় মানুষের সবকিছু দখল করা যায় এই ধরনের আমরা একটা বাংলাদেশে নিয়ে আসলাম। বাংলাদেশের সংবিধান যে আমরা দলিলটা বানাইলাম, এই দলিলের মধ্য দিয়ে এই সুযোগগুলো আমরা রেখে দিলাম। এখন
বিএনপি যে কয় পার্সেন্ট ভোট অতীতে পেয়েছিল, আওয়ামী লীগ যে পার্সেন্টগুলো পেয়েছিল, কখনো তারা 30-40% ক্রস করে না। 40% ভোট পেয়েও অনেক দল হলো 2/3 মেজরিটি পেয়েছে। 2/3 মেজরিটি পেয়ে বাংলাদেশের মানুষ কিভাবে পরিচালিত হবে, আমাদের যে দলিল আছে সেই দলিলকে আচ্ছামতো হলো কাটাছাড়া করছে। এই কাটাছাড়া করার পরে আবার আরেক দল আসলো 2/3 মেজরিটি নিয়ে, এবং এটা 40% ভোটে ইচ্ছা মতন কাটাছাড়া করছে। এখন একটা দলিল যদি স্থিতিশীল অবস্থা না থাকে, তখন হলো রাজনৈতিক যে ক্ষমতা হস্তান্তর এটা অস্থিতিশীল হয়। জিওপলিটিক্যাল স্টেজে বাংলাদেশের হলো জিওগ্রাফিক্যাল ওয়েতে বাংলাদেশ আনস্টেবল হয়। যখন আনস্টেবল হয় তখন কখনো রাশিয়া ঢুকে পড়ে, কখনো চায়না ঢুকে পড়ে, কখনো হলো আমেরিকা ঢুকে পড়ে, কখনো ভারত ঢুকে পড়ে। তখন আমরা মাঠে গিয়ে আবার জীবন দেই যে এরা কেন ঢুকে পড়ছে, কিন্তু ঢুকার ওয়েটা তো কিন্তু আমরাই তৈরি করে দেই। এই জন্য আমরা বললাম যে আমাদের যেমন লোয়ার হাউসটা রয়েছে, একটা আপার হাউস লাগবে। যে আপার হাউসে গিয়ে 2/3 মেজরিটিতে যদি সে এই ধরনের প্রক্রিয়া সে চলেও আসে, এখানে যদি আমরা কোনো নিয়ম তৈরি করি আপার হাউসে সংখ্যানুপাতিক ভিত্তিতে, ধরেন বিএনপি 40% ভোট পেয়ে 2/3 মেজরিটির কোনো নিয়ম বানানোর চেষ্টা করলো, কিন্তু এটা আপার হাউসে যদি সংখ্যানুপাতিক ভিত্তি থাকে এটা কিন্তু চ্যালেঞ্জ হবে। আমরা একটা স্টেবল গভর্নমেন্ট পাবো। আমরা হলো এই বিষয়গুলা বাংলাদেশের যে গণ অভ্যুত্থান কিভাবে নতুনভাবে আমরা একটা দলিল বানাতে পারি সেটার জন্য হলো আমরা আলোচনা শুরু করলাম। তো সেখানে তারা এই বিষয়টা নিয়ে আসছে নোট অফ ডিসেন্টে। তো এটা একটা গণতন্ত্র বিরোধী কাজ, তারা মানুষের মুক্তির বিরোধী একটা কাজকে তারা নোট অফ ডিসেন্টে নিয়ে আসলো। নোট অফ ডিসেন্টে যখন এটা তারা নিয়ে আসলো, আনার পরে বিএনপি ছাড়া সকলে এটা তো ঐক্যমত হয়েছে এবং তারা সেটাকে সম্মান করলো না। বাংলাদেশের 96 সেখানে যে 30টি সংগঠন ছিল, অধিকাংশ সংগঠন বলছে যে আপার হাউসের জায়গাটা আমরা ঐক্যমত হতে চাই যাতে বাংলাদেশের একটা অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি থাকে। কিন্তু বিএনপি সেটা ঐক্যমত হলো না, বললো নোট অফ ডিসেন্ট দিয়ে রাখলো। কেন দিয়ে রাখলো? বললো যে আপনারা গভর্নমেন্ট কখনো চালান নাই, আমরা গভর্নমেন্ট চালিয়েছি, ভবিষ্যতেও আসবো, তাহলে এটা চালাইতে অসুবিধা হবে। এখন অসুবিধা কোন জায়গায় হবে? অসুবিধার জায়গাটা হলো এই যে দলিল, এই দলিলের কাছে কিন্তু সবার একটা সমবন্টন, যেটা আমরা মুক্তিযুদ্ধের সময় সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার ঘোষণাতে ছিল। এই সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারকে ভুলণ্ঠিত প্রথমে করেছিল শেখ মুজিব। উনি সবার এই দলিলকে অশ্রদ্ধা করে নিজের মতন একটা রক্ষী বাহিনী নিয়ে নিজের মতন হলে রাষ্ট্রটা পরিচালনা করা শুরু